আজকের প্রথম খবরটা হলো দুয়ারবন্দে প্রাণঘাতী হামলায় আহত যুবকের মৃত্যু, ধৃত 2 জন। প্রাণঘাতী হামলায় আহত সুমিত গোয়ালা, যার বয়স ছিল 26, তার মৃত্যু ঘটল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু ঘটে তার। পুলিশ গ্রেফতার করেছে 2 প্রতিবেশী যুবক, মনদীপ গোয়ালা ও সুদীপ গোয়ালাকে। সামান্য কথা কাটাকাটির পর সুমিত গোয়ালার বাড়িতে গিয়ে দলবল নিয়ে ভয়ঙ্কর হামলা চালালো পাপন গোয়ালা নামে আরেক যুবক। ঘটনাটি ঘটেছে 4 জুন বুধবার বিকেল 4টা নাগাদ বিলাইপুর নকশাটিল্লা বরমথানে। সুমিত গোয়ালার পরিবারের লোকেরা জানান, ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে একা পেয়ে দুষ্কৃতিকারী তার মাথায় আঘাত করলে সুমিত মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সুমিতের পরিবার দুয়ারবন্দ থানায় পাপন সহ 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। মৃত্যুর পর পুলিশ ঘটনাটিকে হত্যার মামলা হিসেবে নথিভুক্ত করে। এরপর বুধবার গ্রেফতার করা হয় মনদীপ ও সুদীপকে। আজকের পরবর্তী খবরটি হলো সীমান্তের কালাইনসরায় ফের আটক বাংলাদেশি। অসম মেঘালয়ের সীমান্তের কালাইনসরা এলাকায় স্থানীয় জনগণের হাতে ফের আটক 11 জন সন্দেহভাজন বাংলাদেশি। জানা গেছে তারা দালালের সাহায্যে মালিডহর সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সকালে হঠাৎ কালাইনসরার রাস্তার পাশে অপরিচিত মানুষ দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গুমরা অনুসন্ধান কেন্দ্রের সাব ইন্সপেক্টর নাকিবুজ্জামান লস্কর। পুলিশ তাদের আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিন আটক হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে জানা গেছে তারা গত কয়েক মাস আগে দালালের সাহায্যে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন রাজ্যে তারা কর্মরত ছিল বলে জানায় তারা। এখানে কয়েক মাস থাকার পর ফের বাংলাদেশ যাওয়ার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা, কিন্তু বাংলাদেশ যাওয়ার পথে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। আজকের পরবর্তী খবরটি হলো দোলাইয়ের সীতাকুণ্ডে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী। দোলাইয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটল। বুধবার দিন দুপুরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী। ঘটনাটি দোলাই থানা অধীন সীতাকুণ্ড এলাকায় ঘটেছে। রতন কৌর নামে এক ব্যক্তি তার স্ত্রী মিনা কলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মিনা কল 3 সন্তানের জননী। হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রতন কলকে গ্রেফতার করে। পাশাপাশি সুনাই সার্কেল অফিসার মারিয়া তানিমের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। মিনার এক বোন জানান, এদিন তার শ্বশুরকে খাবার দিয়ে পিসির বাড়ির দিকে রওনা দিচ্ছিল মিনা। সে সময় তার স্বামী রতন দা দিয়ে আক্রমণ করে। তারা খবর পেয়ে মিনার পাশে যেতে চাইলে দা নিয়ে দাঁড়িয়ে থাকেন রতন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তবে এ হত্যাকাণ্ডের রহস্য কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো খুনের কথা স্বীকার সোনমের। আগেই বলেছিল বিয়ে করলে ভয়ঙ্কর ফল ভুগতে হবে। বিয়ের 12 দিনের মাথায় রাজা রঘুবংশীকে খুনের কথা স্বীকার করলেন স্ত্রী সোনম রঘুবংশী। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি। বুধবার পুলিশি জেরায় রাজাকে খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে সে। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার মেঘালয় পুলিশ সোনমকে জেরা করে। সিটের জেরা চলাকালীন খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছেন সোনম। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে অভিযুক্ত সোনম রঘুবংশী, রাজ কুশওয়াহা সহ মোট 5 জনকে আদালতে পেশ করবে পুলিশ। রাজা রঘুবংশীকে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হয়েছিল শুধুমাত্র পরিবারের চাপে। মনে মনে রাজ কুশওয়াহাকে ভালোবাসেন সোনম রঘুবংশী, কিন্তু প্রেম পরিণতি না পাওয়ায় পরিবারকে একের পর এক হুমকি দিয়েছিলেন। জানিয়েছিলেন রাজাকে বিয়ে করলেও এর জন্য ভয়ঙ্কর ফল ভুগতে হবে সবাইকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে রাজা রঘুবংশীর ভাই বিপিন রঘুবংশী জানিয়েছেন, সোনম রাজাকে বিয়ে করতে চাননি। পরিবারের সদস্যরা সে কথা জানতেন। বিয়ের সময়ে কয়েকজন আত্মীয় সেই হুমকি ফাঁস করেছিলেন। বিয়ের প্রস্তুতির সময়ে মাকে সোনম জানিয়েছিলেন তিনি রাজাকে বিয়ে করতে চান না। বিয়ের পরেই যে রাজাকে খুনের পরিকল্পনা করে মধুচন্দ্রিমায় গিয়ে শেষ করে ফিরবেন সোনম, তা কেউই দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। 2 জুন মেঘালয়ের পাহাড়ি খাদ থেকে রাজার দেহ উদ্ধার করে পুলিশ। 8 জুন গভীর রাতে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে নিখোঁজ সোনমকে গ্রেফতার করে পুলিশ। কয়েক
ঘন্টার মধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো প্রিয়ঙ্কার নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেত্রী। ওয়ানাড কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী, কিন্তু ওই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী নব্যা হরিদাস। গত বছরের নভেম্বরে হুয়া ওই আসনের উপনির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। তার অভিযোগ ছিল সম্পত্তির হলফনামায় নিজের পরিবারের মালিকানাধীন সম্পদের বিবরণ গোপন করেছেন প্রিয়ঙ্কা। সেই সঙ্গে ওয়ানাড লোকসভা আসনের উপনির্বাচনে তার জয়কে অবৈধ ঘোষণা করারও দাবি করেছিলেন। নব্যার দায়ের করা নির্বাচনী আবেদনের প্রেক্ষিতে এবার প্রিয়ঙ্কাকে সমন পাঠালো কেরল হাইকোর্ট। নব্যার দায়ের করা পিটিশন অনুসারে ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময় প্রিয়ঙ্কা তার স্বামী রবার্ট ভাড্রার বেশ কিছু স্থাবর সম্পত্তি সংক্রান্ত দুর্নীতি চেপে গিয়েছেন। এমনকি হলফনামায় রবার্টের কয়েকটি বিনিয়োগ এবং অস্থাবর সম্পত্তির বিবরণ গোপন করেছেন বলে অভিযোগ। সেই সঙ্গে বিজেপি নেত্রী দাবি করেন প্রিয়ঙ্কা নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন এবং কেন্দ্রের ভোটারদের উপর অযাচিত প্রভাব বিস্তার করেছিলেন। গত ডিসেম্বরে প্রিয়ঙ্কার জয়কে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টে আবেদন করেছিলেন নব্যা। এরপর হাইকোর্টের বিচারপতি কে বাবুর বেঞ্চ নব্যার আইনজীবী হরিকুমার জি নায়ারের যুক্তি বিবেচনা করে প্রিয়ঙ্কাকে নোটিশ জারি করেন। আগামী আগস্টে মামলার শুনানি রয়েছে। যদিও আগেই কংগ্রেস এই অভিযোগের তীব্র নিন্দা করে সস্তার রাজনীতি বলে কটাক্ষ করেছিল। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গুয়াহাটিতে গ্রেফতার পোর্টেল সাংবাদিক। গুয়াহাটি থেকে পোর্টেলের একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সাহিল খান নামে পোর্টেল সাংবাদিককে কাহিলিপাড়া থেকে আটক করা হয়েছে। সাহিলের কাছ থেকে একটি প্রেস কার্ড এবং একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি লাইসেন্স প্লেটবিহীন ফরচুনার গাড়ি বাজেয়াপ্ত করেছে। তার সঙ্গে একটি 9mm পিস্তলের গুলি পাওয়া গেছে। গ্রেফতারের পর সাহিল সম্পর্কে অনেক নতুন তথ্য প্রকাশিত হয়েছে। অভিযোগ অনুযায়ী সাহিল তার প্রেমিকার কাছ থেকে 35 লক্ষ টাকা প্রতারণা করেছে। 5 দিন আগে সাহিল 50 লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি কিনেছিল। অভিযোগ রয়েছে সাহিল এই টাকা তার প্রেমিকার জমি বিক্রি করে অর্জন করেছে। প্রতারণার শিকার ব্যক্তি সাহিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সাহিল প্রেমিকের কাছ থেকে 20 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। সাহিলের গড় ডিব্রুগড়ের মরানে। ডিব্রুগড়ের বহু লোকের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণা করেছে। এরপর গুয়াহাটিতে একটি ঘাঁটি স্থাপন করেছিল। সাহিল ডিব্রুগড় পুলিশে মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। সাহিলের বিরুদ্ধে আমিনগাঁওয়ের একজন ব্যবসায়ীর কাছ থেকে 78 লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে চুরি করার অভিযোগও রয়েছে। এদিকে একাধিক বিলাসবহুল যানবাহনের মালিক ছিল সে। গুয়াহাটি পুলিশ সাহিলকে সঙ্গে নিয়ে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো কাঁঠালবাগানে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ কেশব ও ইউথ সোসাইটির। কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং প্রগ্রেসিভ ইউথ সোসাইটি শিলচরের যৌথ উদ্যোগে মঙ্গলবার আগুনটিল্লা কাঁঠালবাগানে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে ভারতীয় মূল্যবোধের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সংস্থা আগে থেকেই আগুনটিল্লাতে একটি বিনামূল্যে পাঠদান কেন্দ্র পরিচালিত করছে। বন্যা পরিস্থিতিতে পাঠদান কেন্দ্র ডুবে যাওয়ার কারণে পাঠদান কেন্দ্রের কচিকাচাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, যা পরিস্থিতির উপর লক্ষ্য রেখেই সংস্থা এখানে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছিল, যার মধ্যে ছিল বিস্কুট, দুধ, ভুজিয়া, পানীয় জল, মশার ধূপকাঠি এবং জল বিশুদ্ধিকরণের জন্য ব্লিচিং চুন এলামের মিশ্রণ প্যাকেট একটি। আজকের পরবর্তী খবরটি হলো ম্যালেরিয়া প্রতিরোধ মাসে মশার বংশবৃদ্ধি রুখতে গাপ্পি মাছ ছাড়া হলো শ্রীভূমি তথা করিমগঞ্জে। ম্যালেরিয়া প্রতিরোধ মাস উপলক্ষে বুধবার করিমগঞ্জ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে স্থানীয় নালা অস্থায়ী জলাশয়ে লাবারনাশক গাপ্পি মাছ ছেড়ে মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছে। করিমগঞ্জ শহরের 4 নম্বর ওয়ার্ডের আজাদ সাগর পুকুর ও আশেপাশের নালায় এই কর্মসূচির সূচনা করেন করিমগঞ্জ পৌর বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্র দেব। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।